সো ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমাদের মূল আলোচনায় আবার ফিরে আসি। একটা ফোন কলে এসেছিল যার জন্য একটু লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সো আমরা দেখেন ইংরেজি সাহিত্য সম্পর্কে আজকে বেসিক একটু ধারণা দিচ্ছি, আর এই বেসিক ধারণা থেকে অনেক ইনফরমেশনগুলি আপনারা জেনে নেবেন। যারা ক্লাসটা করেছেন পিবিএসে তাদের জন্য উপকার হচ্ছে, তবে সাথে থাকেন নতুন কিছু আরও পাবেন। একই ক্লাস আপনি একবার করেছেন, আরও দুইবার করবেন, তারপরে আমার কাছ থেকে আরও 2-3টা নতুন ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি যদি একই ক্লাস 5বারও করেন, আমি 5বার আপনাকে নতুন ইনফরমেশন দিতে পারবো ইনশাল্লাহ। সো আমরা ইংলিশ সম্পর্কে একটু জানতে ছিলাম। ইংলিশের নর্মালি দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে লিটারেচার। গ্রামারের জনক হচ্ছে লেনলি মারি এবং লিটারেচারের জনক হচ্ছে জেওফি সসার। লিটারেচারের জনক হয় উইলিয়াম শেক্সপিয়ার, অথবা আধুনিক সাহিত্যের জনক হয় জর্জ বার্নার্ড শো। এখন দেখেন সাহিত্যের জনক তিনজন কি কখনো সাহিত্যের জনক হয়? হ্যাঁ, অবশ্যই তিনজনই সাহিত্যের জনক হয়। এই তিনজন জনকের মধ্য থেকে আমরা এবার দেখব যে কাকে পারফেক্ট মনে করি। সাহিত্যের জনক হচ্ছে তিনজন, এবং তিনজনের মধ্য থেকে কাকে পারফেক্ট মনে করি একটু জানি। আমরা ছোট্ট করে আরেকটু জেনে নেই। লিটারেচারের জনক যদি বলা হয় কাকে, তাহলে নিঃসন্দেহে আমরা কাকে বলবো? আমরা অবশ্যই বলবো জেওফি সসারকে। এবার ছোট্ট করে আমরা জানি, দেখি। লিটারেচারের জনক হয় জেওফি সসার, লিটারেচারের জনক হয় উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু আধুনিক লিটারেচারের জনক হচ্ছে কে? জর্জ বার্নার্ড শো। শেক্সপিয়ার এবং জর্জ বার্নার্ড শোকে অনেক কিছু বলা যায়, এই দুইজনকে অনেক কিছু বলা যায়, জেওফি সসারকে অনেক কিছু বলা যায়। এখানে যে তিনজন ব্যক্তি লিখেছে, সাহিত্যের মধ্যে তিনজন ব্যক্তির অবদান অনেক বেশি। আর এই তিনজন ব্যক্তির অবদান এত বেশি যে ব্যাংক, বিশেষ নিবন্ধন, প্রাইমারি সচিবালয়, সকল জব সেক্টরে এই তিনজন ব্যক্তি থেকে অবশ্যই কোশ্চেন হয়। কোনো কারণে জেওপি সসার মিস্টেক হলে উইলিয়াম শেক্সপিয়ার হয়, শেক্সপিয়ার মিস্টেক হলে জর্জ বার্নার্ড শো হয়। তার মানে এভারেজে দেখেন এই তিনজন ব্যক্তি খুব বেশি ইম্পর্টেন্ট সাহিত্যের মধ্য থেকে। একজন প্রথম দিকে, একজন মাঝে, আর একজন হচ্ছে একদম শেষের দিকে। তাহলে আমরা এখান থেকে যতটুকু জানলাম একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। ইংলিশের দুটো পার্ট, একটা গ্রামার, একটা লিটারেচার। গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 15, এই 35 মার্ক বিসিএস-এর জন্য। গ্রামারের জনক হচ্ছে লেনলি মারি, আর লিটারেচারের জনক হয় জেওপি সসার, উইলিয়াম শেক্সপিয়ার এবং জর্জ বার্নার্ড শো। তিনজনই হয়, আমরা জেনে নিলাম। এবার আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। দেখেন, আধুনিক সাহিত্যের জনক হলো জর্জ বার্নার্ড শো। তাহলে আধুনিক সাহিত্যের জনককে জর্জ বার্নার্ড শো। এ নিয়ে আমাদের কনফিউশন নেই। আমাদের কনফিউশন আছে লিটারেচারের জনক কে, জেওপি সসার নাকি উইলিয়াম শেক্সপিয়ার। দুজনই হয়, তবে পারফেক্ট হচ্ছে জেওপি সসার। জেওপি সসার না থাকলে উইলিয়াম শেক্সপিয়ারকে দেব। যদি দুজনই থাকে তাহলে অপশনে A+B, B+C বথ উভয় দুটোই থাকবে। আর যদি দুটোই অপশনে থাকে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তখন আমরা জেওপি সসারকে দেব। জেওপি সসার না থাকলে শেক্সপিয়ারকে কখনো কখনো বলা যায়। তবে আধুনিক সাহিত্য জর্জ বার্নার্ড শো। এই বিষয়টা যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, তাহলে ছোট্ট করে এরকম করে জেনে নিই। দেখেন, লিটারেচার জনক বললাম জেওফি সসার, লিটারেচার জনক বললাম উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক লিটারেচার জনক হলো জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো। খেয়াল করি, আধুনিক সাহিত্য হলো জর্জ বার্নার্ড শো, এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। লিটারেচার জনক খেয়াল করি, অপশনে যে থাকবে তাকে দেব। যদি শেক্সপিয়ার থাকে শেক্সপিয়ারকে দেব, যদি কিসে বলা হচ্ছে জেওপি সসার থেকে জেওপি সসারকে দেব। যদি দুজনই থাকে তাহলে অপশনে অবশ্যই A+B, B+C বথ উভয় দুটোই থাকবে। দুজনই আছে কিন্তু অপশনে এরকম দেওয়া নেই, তখন সেটা সাধারণত বইয়ে ভুল হবে, প্রিন্টে মিস্টেক হবে। সেটা বিসিএস এ হবে না, নিবন্ধনে হবে না, প্রাইমারিতে হবে না, সচিবালয় আদার্স ক্ষেত্রে হবে না। শেক্সপিয়ার থাকলে শেক্সপিয়ার, জেওপি সসার থাকলে যে থাকবে তাকে দেব। যদি দুজনই থাকে তাহলে অবশ্যই এটা থাকবে। দুজনই আছে, এটা নাই, তাহলে নিঃসন্দেহে সেটা একটা ভ্রান্ত ধারণা। পারফেক্ট হচ্ছে জেওপি সসার, এ না থাকলে উইলিয়াম শেক্সপিয়ার, এ না থাকলে এই। তবে পারফেক্ট জেওপি সসার, কখনো কখনো উইলিয়াম শেক্সপিয়ার, এবং মডার্ন আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। এদেরকে আরো অন্য অন্য টাইটেলও বলা যায়। আমরা যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তাহলে একটু শুনি বা কোশ্চেন করি। হু ইজ দি ফাদার অফ ইংলিশ গ্রামার? গ্রামারের জনককে লেনলি মারি। হু ইজ দি ফাদার অফ ইংলিশ লিটারেচার? ফার্স্ট জেওপি সসার, সেকেন্ড উইলিয়াম শেক্সপিয়ার, এবং থার্ড জর্জ বার্নার্ড শো বলা যায় আধুনিক। আমরা এইবার দ্বিতীয় স্টেপ আলোচনা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যে লিটারেচার জনক নিয়ে কনফিউশন হয়।
একজন বলল শেক্সপিয়ার, আরেকজন বলল সসার, আরেকজন মাঝখান থেকে বলল জর্জ বার্নার্ড শো। হ্যাঁ, তিনজনই রাইট আছে। জানার পরিধি যার ভালো থাকে সে কখনো আর্গুমেন্ট করে না, জানার পরিধি যার কম থাকে সেই সাধারণত আর্গুমেন্ট করে। এবং শেক্সপিয়ার বিখ্যাত হ্যামলেট আমরা পড়ে এসেছিলাম এবং বলেছিলাম, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ। অল্প বলো, অধিক শোনো। জ্ঞানীরা আগে শোনে, পরে কোশ্চেন করে, আর বোকারা একটু শোনে, একটু কোশ্চেন করে। জ্ঞানীরা তিনটেই জানবে কিন্তু তর্ক করবে না, আর বোকারা একটা জানবে এবং সেটা নিয়েই তর্ক করবে। আগে শুনবেন, জানবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, এরপরে কোশ্চেন করবেন। তাহলে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবার নিজেকে কোশ্চেন করলেই বোঝা যাবে আপনি বুদ্ধিমান নাকি। এবার ছোট্ট করে আমরা জানি পিরিয়ড, গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিরিয়ড বা এজ, পিরিয়ড বা এজ। দেখেন ইংরেজি সাহিত্যে সমগ্র পিরিয়ড আছে কয়টা? 8টা। এখন এখানে কনফিউশন হয়ে যায় স্টুডেন্টরা, কে কোন যুগের কবি, এত কিভাবে মনে রাখা যায়। আরে ভাই, সিম্পলি মনে রাখেন যে 8টা যুগ আছে। 8টা যুগের মধ্যে থেকে লাস্টের 2টা তেমন পড়ার দরকার নাই, প্রথম 2টা তেমন পড়ার দরকার নাই। তাহলে বাকি থাকে কয়টা? 4টা। 4টার মধ্যে রেনেসান্স আর রোমান্টিক এই দুটি পড়েন, দেখবেন 5-7টা কোশ্চেন ইজিলি কমন পেয়েছেন। তাহলে আমরা জানি ইংরেজি সাহিত্যে পিরিয়ড বলা যায়, এজ বলা যায়, কাইন্ডস বলা যায়, টাইপস বলা যায়, এরা বলা যায়, ক্লাসিফিকেশন বলা যায়, আরো অনেক অনেক ওয়ার্ড। তবে সাহিত্যের মধ্যে এই দুটি ওয়ার্ড বেশি পরিচিত। একটু খেয়াল করি, যদি আমরা লিখি যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ গ্রামারের দিক থেকে কয়টি? 8টি। আর ইংরেজি সাহিত্যের যুগগুলি কয়টি? 8টি। একটা একটার সাথে কম্পেয়ার করবেন, তাহলে ভালো মনে থাকবে। এই জায়গা থেকে অবশ্যই আপনারা একটা বা দুটো কোশ্চেন কমন পাবেন বিসিএস এর জন্য ইনশাল্লাহ। এবার আমরা পিরিয়ড বা এজ সম্পর্কে একটু জানি এবং ধারণা নেই। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। দেখুন প্রত্যেক বছরই, প্রায় বছরেই নাম আসলে যুগ, যুগ আসলে ডিউরেশন, ডিউরেশন কখনো কখনো সেঞ্চুরি। এবার ছোট করে লিখি দি অ্যাংলো সেকশন পিরিয়ড, ANGLOSAXON, অ্যাংলো সেকশন পিরিয়ড। আচ্ছা, যে ফার্স্ট। সেকেন্ডে হচ্ছে দি মিডল ইংলিশ পিরিয়ড, MIDDLE, মিডল ইংলিশ পিরিয়ড। থার্ড নম্বর হচ্ছে দি রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স, RANC, দি রেনেসান্স পিরিয়ড। আজকে আমরা রেনেসান্স পিরিয়ড 8:30টায় আলোচনা করব। এবং বলা হচ্ছে ফোর্থ নম্বর বলা হচ্ছে দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। শব্দটা হবে নিও, NEO, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল। এবং ফিফথ নম্বর আপনারা জানেন অবশ্যই রোমান্টিক পিরিয়ড। এবং আই থিঙ্ক আপনারা যারা দেখছেন তারা সবাই রোমান্টিক। কিন্তু যদি বলা হয় রোমান্টিক শব্দটার অর্থ কি, রোমান্টিক কাকে বলে, রোমান্টিক কোথা থেকে আসছে, আর কিছুই জানি না। এরপর যদি বলা হয় অ্যানাদার থিং ইজ দ্যাট, তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড, VICTORIAN, ভিক্টোরিয়ান পিরিয়ড। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড। এবং বলা হয়, খেয়াল করি এটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। আমরা একটু মনোযোগ দেই এবং শুনি। সিম্পলি আমরা 8টা যুগ পেলাম। কয়টা যুগ পেলাম? 8টা যুগ পেলাম। এবং এই 8টা যুগ হচ্ছে এরকম: দি অ্যাংলো সেকশন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে মূলত আমরা কয়টা যুগ লিখলাম? 8টা যুগ লিখলাম। এই 8টা যুগের মধ্য থেকে আপনি 2টি যুগ ফার্স্ট অফ অল পড়বেন বিসিএস এর জন্য, জবের জন্য, সকল জব সেক্টরের জন্য। একটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড, একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই 8টা যুগের মধ্যে একটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড, একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই দুটি যুগ থেকে দেখেন বিগত শুধু বিসিএস না, ব্যাংক, বিসিএস, নিবন্ধন, সকল জায়গাতে, যে জায়গাতে সাহিত্যের কোশ্চেন কোন জব সেক্টরে এসেছে, হয় সেটা রেনেসান্স না হয় রোমান্টিক। তার মানে এই না এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, বাকিগুলিও আসতে পারে কিন্তু তুলনামূলকভাবে বেশি আসে। একটা গল্প বলি, সেটা এরকম: আপনি এতটুকু পড়লেন কিন্তু একটা কোশ্চেনও কমন পেলেন না, দেন ইট উইল বি হার্ড ফর ইউ বা হার্মফুল ফর ইউ। এতটুকু পড়েছেন, 2টো কোশ্চেন কমন পেয়েছেন, একটা হয়েছে আর একটা হয় না, তাও আপনি আত্মতৃপ্তি পাবেন। জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু টাইম মেনটেন করা আরও ভালো। এই জন্য এই 8টা যুগের মধ্যে থেকে ফার্স্ট অফ অল 2টি যুগ পড়বেন, একটা রেনেসান্স পিরিয়ড এবং আরেকটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, 3 নম্বর এবং 5 নম্বর। তাহলে 8টা যুগ আমরা এট এ গ্লান্স জানি: অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই 8টি যুগের মধ্যে থেকে সহজ কথা, 2টি যুগ ইম্পর্টেন্ট, রেনেসান্স এবং রোমান্টিক পিরিয়ড।
এবার ছোট্ট করে এই 8টা যুগের মধ্যে থেকে বাংলার অর্থটা আমরা জানি। দেখেন, অ্যাংলো স্যাক্সন শব্দের অর্থ হচ্ছে দেবদূত। দেবদূত মানে হচ্ছে কি, গড গডেস সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়, গড গডেস, দেব দেবী, হ্যাঁ, ইত্যাদি। মিডল অর্থ মধ্যম, নন ইট। রেনেসান্স অর্থটা দেখেন পরীক্ষায় এসেছে, আসবে, সেটা ইংলিশ হোক বা বাংলা হোক। রেনেসান্স অর্থ আমরা ছোট করে এখানে লিখি নবজীবন, অথবা বলা হয় অ্যানাদার থিং ইজ দ্যাট পুনর্জন্ম বা নবজাগরণ হতে পারে, কিন্তু নবজীবন আর পুনর্জন্ম এই দুটো শব্দই মূলত বেশি পারফেক্ট। তার মধ্যে থেকে আমরা যদি একটু সিলেক্ট করি তাহলে নবজীবনটাকে একটু স্টার দিয়ে রাখি। নিও ক্লাসিক্যাল অর্থ হচ্ছে নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী মানে আমরা জানবো একটু পর। রোমান্টিক অর্থ কি বলেন তো? যেহেতু আপনি রোমান্টিক, আমি রোমান্টিক, হ্যাঁ, রোমান্টিক অর্থ জানি না, রোমান্টিকের সংজ্ঞা জানি না। সাজুগুজুকে কি রোমান্টিক বলে? না। শুনবেন রোমান্টিকের সংজ্ঞা কাকে বলে, আপনার সময় দেওয়া হলো আজকে, কালকে বলবেন রোমান্টিক শব্দটা কোত্থেকে আসছে, রোমান্টিক অর্থ কি, রোমান্টিক কাকে বলে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। রোমান্টিক অর্থ আবেগ, কল্পনা, প্রেম, ভালোবাসা, অনুভূতি। মানুষ প্রেমে পড়লে রোমান্টিক হয় বটে, কিন্তু রোমান্টিসিজম তার চেয়েও বেশি বিশালতা। মানুষ যখন প্রেমে পড়ে তখন রোমান্টিক হয়, তার মধ্যে বাস্তবতা থাকে না। এবং বলা হচ্ছে, শেক্সপিয়ার বলেছিল যে অভাব যখন জানাল দিয়ে আসে, প্রেম ভালোবাসা, রোমান্টিক তখন দরজা দিয়ে পালায়। রোমান্টিকের মধ্যে বিন্দুমাত্র রিয়ালিটি নেই, কিন্তু রিয়ালিটির মধ্যে রোমান্টিক আছে। যেমন হাজব্যান্ড ওয়াইফ, চোখে চোখ হয়েছে, এই রিয়ালিটির মধ্যে যে রোমান্টিক হয়ে গেল। রোমান্টিক শব্দটা রোমান্স থেকে এসেছে, যেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আর রোমান্টিক হচ্ছে ইংলিশ ওয়ার্ড, যার অর্থ কল্পনা করা, ভাব, আবেগ। আর রোমান্টিক শব্দটার ডেফিনেশন হচ্ছে a style of art, love, emotion, feelings, but not reality. যাই হোক, ইত্যাদি ইত্যাদি। রোমান্টিক অর্থ জানলাম। ভিক্টোরিয়ান অর্থ জয় করা, মডার্ন আধুনিক, পোস্ট মডার্ন অত্যাধুনিক। দরকার নেই, শুধু 3টে শব্দের অর্থ জানেন। অ্যাংলো স্যাক্সন অর্থ দেবদূত, রেনেসান্স অর্থ নবজীবন, নবজীবনটাই বেশি রাইট। আর নিও ক্লাসিক্যাল অর্থ নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদীটা ভালো বাংলা হচ্ছে নকল। কি বাংলা? নকল। এবার কেন নকল, কেন নব্য ধ্রুপদী জেনে নেই। নিও ক্লাসিক্যালের বাংলা হচ্ছে নব্য ধ্রুপদী। নব্য মানে নতুন, এটা ঠিক আছে। ধ্রুপদী এর কোনো অর্থ নেই। এই নব্য ধ্রুপদীর একটা বাংলা প্রতিশব্দ হচ্ছে নকল। নিও ক্লাসিক্যাল পিরিয়ড একটা যুগ। ইংরেজি সাহিত্যের 8টা যুগের কিন্তু কিছু কিছু যুগের অপর নাম আছে, 4টি যুগের অপর নাম আছে, 4টি যুগের অপর নাম নেই। নিও ক্লাসিক্যাল যুগের অনেকগুলি অপর নাম আছে। এই নিও ক্লাসিক্যালের একটা ইংলিশের দিক থেকে সিনোনিম শব্দ হচ্ছে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, ফলস। তাহলে এগুলির বাংলা করি কপি, ডুপ্লিকেট, নকল, আসল নয় যেটা, নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদীরই একটা ভালো বাংলা প্রতিশব্দ হচ্ছে নকল। আর নিও ক্লাসিক্যালের একটা ভালো ইংলিশ হচ্ছে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, ফল। আসল না যেটা সেটাই নকল, আর নকলকে নব্য ধ্রুপদী স্ট্যান্ডার্ড ওয়ার্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মানুষ যখন অনেক বড় হয় তখন সে স্ট্যান্ডার্ড ওয়ার্ডে কিছু লেখে। আপনি এখন যা লিখবেন এই লেখাটাই থিম একই থাকবে, বড় হওয়ার পরে শুধু শব্দ পরিবর্তন করবেন, তাহলে আপনি ফেমাস হয়ে যাবেন। নিও ক্লাসিক্যাল মানে নব্য ধ্রুপদী, তার মানে তারা কি নকল করতো? হ্যাঁ, অবশ্যই। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যতগুলি সাহিত্যিক ছিল সব সাহিত্যিকগুলি গ্রিক, রোমান, অ্যানসিয়েন্ট, ক্যাথলিকের বিভিন্ন গ্রন্থ সেগুলি অনুসরণ, মিমিক, নকল করে লেখার আলোচনা করা হলো। এবং এটা হচ্ছে স্বর্ণযুগের, হ্যাঁ, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে ইংরেজি সাহিত্যে নোবেলের সূচনা হয়। এর আগে কিন্তু কোনো নোবেল নেই। যেমন ইংরেজি সাহিত্যে প্রথম নোবেল পামেলা লিখেছিলেন স্যামুয়েল রিচার্ডসন, পাবলিশড হয় 1740 সাল, এবং সেটা নিও ক্লাসিক্যাল পিরিয়ড পড়তে। এরপরে নোবেল, এর আগে কোনো নোবেল নেই। নোবেল হচ্ছে উপন্যাস। বাংলা সাহিত্য উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি সাহিত্য উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। তবে প্রথম নোবেল পামেলা, এর অপর নাম দি ভার্চু অফ রিওয়ার্ডেড, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন এবং পাবলিশড হয়েছে 1740 সাল। নোবেল থেকে অনেক গল্প বলা যায়, নো নিড। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ইংলিশের দুটো পার্ট, গ্রামার, লিটারেচার। গ্রামারের জনক লেনলি মারি, লিটারেচারের জনক জেওফি চসার, কখনো কখনো বলা যায় শেক্সপিয়ার এবং আধুনিক জর্জ বার্নার্ড শ। তবে জেওফি চসার পারফেক্ট। ইংরেজি সাহিত্যের পিরিয়ড বা এজ হচ্ছে 8টি: অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এই 8টি যুগের মধ্যে 2টি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট, রেনেসান্স এবং রোমান্টিক পিরিয়ড। এবং এই 8টি যুগের মধ্যে থেকে 3টি যুগের অর্থ ইম্পর্টেন্ট, আর বাকি অর্থ তেমন একটা ইম্পর্টেন্ট না। অ্যাংলো স্যাক্সন দেবদূত, রেনেসান্স নবজীবন,
কখনো কখনো পুনর্জন্ম হয়, তবে নবজীবনটাই রাইট। এরপরে নিও ক্লাসিক্যাল শব্দের অর্থ হচ্ছে নব্য, ধ্রুপদী বা নকল বা কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার এদের জাস্ট একটু ডিউরেশন লিখি, কাকে কত সাল থেকে চিহ্নিত করা হয়। নাম আসলে যুক্ত আসে, যুক্ত আসলে নামটা আসে। তার আগে একটু দেখে নেই। ওকে, আই থিঙ্ক সবাই দেখছেন বা বুঝতে পারছেন। এবার ছোট্ট করে আমরা এই 8টা যুগের মধ্য থেকে একটু খেয়াল করি, এদের ডিউরেশনটা একটু জেনে নিই। দেখেন অ্যাংলো সেকশন পিরিয়ডের যুগটা 450 থেকে 1066। মিডল এজ বলা হয় 1066 থেকে 1485। দেখেন তো এটা ঠিক আছে কিনা? না, আবার ঠিক আছে, দুটেই। কেন দুটেই একটু পরে বলছি, কেন দুটেই। এখানে 1500 সাল, আমরা দুটেই লিখলাম। কেন দুটেই লিখলাম একটু পরে বলবো। রেনেসান্স পিরিয়ডটা আজকে আলোচনা করব, আমরা বলেছিলাম 8:30টায়। 1500 সাল থেকে বলা হয় 1660। নিও ক্লাসিক্যাল বলা হয় 1660 থেকে এখানে 1785। দেখেন তো এটা ঠিক আছে কিনা? 1798। হ্যাঁ, এটা ঠিক। কেন দুটি লিখলাম একটু পরে জানবো। রোমান্টিক পিরিয়ডটা 1798 থেকে 1832। ভিক্টোরিয়ান পিরিয়ডটা 1832 থেকে 1901। মডার্ন পিরিয়ডটা ছোট্ট করে জানি 1901 থেকে 1936। এটা কি ঠিক আছে? অথবা 39। পোস্ট মডার্ন পিরিয়ডটা আমরা এখানে সংক্ষেপে লিখি, একটু পরে বুঝিয়ে দেবো আমি। 1936 বা 39 থেকে স্টিল নাও, প্রেজেন্ট নাও, এট দিস মোমেন্ট। এবার ছোট্ট করে আমরা একটু শুনি, বুঝি এবং তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেন করি। সেটা যে কোনো কোশ্চেন হোক না কেন, অ্যাংলো সেকশন থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত নাম, ডিউরেশন, সেঞ্চুরি, জন্ম, মৃত্যু, শাখা, কোন গ্রন্থ কখন পাবলিশ ইত্যাদি হাজারো কোশ্চেন। হ্যাঁ, নিঃসন্দেহে। আই হ্যাভ নো লিমিটেড দি ফিক্সড অফ ফার্স্ট এজ, সেকেন্ড এজ ইন দ্য হোল লিটারেচার। তাহলে পিরিয়ড বা এজ, অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এখানে দুটো পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন হয়। নামটা আসলে যুগটা আসে, যুগটা আসলে নামটা আসে। যেমন এরকম হতে পারে যে অ্যাংলো সেকশন পিরিয়ড ইজ কল্ড মানে কি, যুগটাকে কি বলা হয়, এটা 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 এটা, তাহলে এটা। অথবা এই যুগটা আসতে পারে দিস পিরিয়ড ইজ কল্ড, এই যুগটাকে কি বলা হয়, অ্যাংলো সেকশন, রোমান্টিক, ভিক্টোরিয়ান, রেনেসান্স, তাহলে কি রেনেসান্স। মানে এটাই বোঝাতে চাচ্ছি, নামটা আসলে ডিউরেশন, ডিউরেশনটা আসলে নাম, নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম। এবার একটু শুনি, এর শাখা প্রশাখা আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। অ্যাংলো সেকশন 450 থেকে 1066, মিডল এজ 1066 থেকে 1485, দুই একটা বইতে বলা হয়েছে, তবে 1500 সাল রাইট। এখানে 1500 সাল থেকে 1660, 1660 থেকে এখানে দুই একটা বইতে 85 আসে, তবে 98 রাইট। 98 থেকে 32, 32 থেকে 1 থেকে 36, 39, 39টা রাইট, 39টা রাইট। এবং পোস্ট বানান 36, 39, এখানে 39 থেকে এখানে রাইট। এই হচ্ছে 8টা যুগ। দেখেন খেয়াল করি, এই 8টা যুগের মধ্যে 4টে যুগ আমরা ডাবল লিখেছি। মিডল ইংলিশ পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। 8টি যুগের মধ্যে 4টি কি লিখেছি? ডাবল লিখেছি। যুগের ক্ষেত্রে, কবির জন্ম মৃত্যুর ক্ষেত্রে, গ্রন্থের পাবলিশনের ক্ষেত্রে কখনো দুইটা হয় না, নাকি হয়? নরমালি হয় না। হ্যাঁ, একজন কি দুইবার জন্মগ্রহণ করতে পারে? না। একটা হচ্ছে সাল দুটো কখনো হয় না, যে কোনো একটা। তবে মতান্তরে কিছু বিষয় আছে, সেটা ভিন্ন জিনিস। খেয়াল করে দেখেন, একটা যুগ যখন শেষ হয়েছে, সেই যুগের ডিউরেশন অনুসারে অন্যান্য যুগগুলি আরম্ভ হয়েছে। অন্যান্য যুগগুলি কি হয়েছে? আরম্ভ হয়েছে। এখানে 1485 পারফেক্ট না। কেন পারফেক্ট না? দুই একটা বইতে হয়তো বলা হয়েছে মিডিলের 1485, কিন্তু এই 1485 দিয়ে কি পরে রেনেসান্স আরম্ভ হয়েছে? কোনো একটা বইতে দেখাতে পারবেন? বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, বাংলাদেশে যতগুলি বই আছে, না একটাও নাই। অবশ্যই 1500 সাল রাইট। তার মানে দু একটা বইতে এটা বলা হয়েছে। কেন বলা হয়েছে? আরো ডিপলি, মিডল এজের 3টে পার্ট আছে, এই 3টে পার্টে একটু এলোমেলো করে দিয়েছে, এই জন্য এখানে 1485 লিখেছে। যাই হোক, 1500 সাল পারফেক্ট। এখানে 1500 থেকে 1600, আবার এখানে 1660 থেকে দু একটা বইতে 1785 লেখা আছে। কিন্তু এই 1785 দিয়ে কি আপনি একটা বইতেও কোনোদিনও কখনো পেয়েছেন যে রোমান্টিক যুগটা আরম্ভ হয়েছে 1785 সাল? না, অবশ্যই আরম্ভ হয়েছে কখন? 1798 সাল। এখানে একটা গল্প বলা যায়। লিরিক্যাল ব্লাড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
পয়েন্ট অফ নেচার, এসটি কলিজ পয়েন্ট অফ সুপার নেচার। দুই বন্ধুর সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা, এসটি কলিজ 4টা, দুই একটা বইতে আছে 5টা, কিন্তু 5টা দিলে বেশি হয়ে যায়। 19টা আর 4টা 23টা কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড কবিতার সমগ্র পাবলিশ করা হয়েছিল 1798-এ, তখন রোমান্টিকের যাত্রা শুরু হয়। অর্থাৎ এটাই পারফেক্ট শেষ হয়েছিল নেও ক্লাসিক্যাল, এবং এটা পারফেক্ট না। তারপর দেখেন যাচ্ছে 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 এবং মডার্ন পিরিয়ড এসে 36 বা 39। এখানে 39 পারফেক্ট, 36 পারফেক্ট নয়। কেন পারফেক্ট নয়? সবকিছু তো বাইবা বডি কেন খোঁজে? মডার্ন পিরিয়ডে আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, এবং মানুষদের রেপ, মার্ডার, অ্যাকশন, ডমিনেন্ট, সেভেজেরি, বর্বরতা, ফ্রাস্ট্রেশন, অরাজকতা তৈরি হয়েছিল। এই জন্য দু একজন ব্যক্তি 36 লিখেছিল বিশেষজ্ঞ, তবে রাইট হচ্ছে 39। তাহলে 1901 থেকে 1939। তাহলে পরেরটাও তাই, এখানে 36 দু একজন লিখেছিল, কিন্তু না, 1939 থেকে স্টিল নাও, প্রেজেন্ট নাও, অ্যাট দিস মোমেন্ট যা হচ্ছে ঘটছে চলছে, তাকে বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। এবার দেখেন প্রত্যেকটা আমরা সিঙ্গেল জেনে নিলাম, আমরা ডাবল জানলাম এজন্য জানার পরিধি বেশি করলে সেটা কমানো যায়, কিন্তু জানেনই কম, তখন সবগুলি মনে হবে শেক্সপিয়ার। যেটা শেক্সপিয়ার সেটাও শেক্সপিয়ার, যেটা শেক্সপিয়ার না তখন সেটাও মনে হবে শেক্সপিয়ার। এই জন্য আমরা দুটোই জানলাম, কিন্তু পারফেক্টটা রেখে দিলাম, যেটা ফলস সেটা মুছে দিলাম। আর ফলস সম্পর্কে জর্জ বার্নার্ড শো বলেছিল, বি অ্যাওয়ার্ড অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জার দেন টু ইগনোরেন্স। ভ্রান্ত জ্ঞান অজ্ঞতার চেয়ে মূর্খ। এজন্য আপনারা কখনোই ভুল জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান শিখবেন না। একটু দেরিতে শেখেন, একটু আস্তে আস্তে শেখেন, কিন্তু পারফেক্ট নলেজটা শিখবেন। ইট উইল বি বেটার ফর ইউ। নাম আসলে ডিউরেশনের নাম 450 থেকে 1063, 1063 থেকে 1500, 1500, 1660, 1660, 98, 98, 32, 32, 1, 1, 39, 39 স্টিল নাও। নামটা আসলে ডিউরেশনটা আসলে নাম। এখন এই সকল যুগের মধ্যে থেকে আপনি একটা যুগ ভুলে গেছেন, এই যুগটা ভুলে গেছেন, কি? নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই যুগটা ভুলে গেছেন, এই যুগটা পরীক্ষার হলে আসছে যে এই যুগটা কত সাল, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই যুগটা মনে নেই আপনার, কিন্তু এটা পরীক্ষা আসছে। একটা টেকনিক দেখেন, কোনো যুগকে ভুলে গেলে when you will forget a age, you will just go to before stage or after stage, then you will get a right pronunciation, right duration. কোনো যুগকে ভুলে গেলে সেই যুগের উপরে বা নিচে চলে যান, তাহলে আপনি বুঝবেন এটা নিও ক্লাসিক্যাল। তাহলে রেনেসান্স শেষ হয়েছিল কখন? 1660। রোমান্টিক আরম্ভ হয়েছিল কখন? 1798। দেন ইউ উইল গেট এ রাইট রাইট বলা হচ্ছে ডিউরেশন। কোনো যুগকে ভুলে গেলে সেই যুগের উপরে বা নিচে যান, তাহলে ইউ উইল গেট এ রাইট ডিউরেশন ইন এ শর্ট টাইম। সঠিক সময়ে, অল্প সময়ের মধ্যে সেই ডিউরেশনটা পেয়ে যাবেন, সেটা মেজর পার্টি হোক বা এদের শাখা প্রশাখাই হোক। এখান থেকে কোশ্চেন আসে, নামটা আসলে ডিউরেশনটা আসলে নাম। দেখেন একটা সিকোয়েন্স, ইংরেজি সাহিত্যের যুগগুলি যত সিকোয়েন্স করে মেইনটেইন তৈরি করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো শতাব্দী বা যুগই এরকম সিকোয়েন্স করে তৈরি করা হয়নি। তার মানে একটা যদি ভুল হয় সবগুলি ভুল, একটা যদি সঠিক হয় একটু পড়লে সবগুলি সঠিক। একটা ভুলে গেলে তার পূর্বে বা পরে যান, তাহলে খুব সহজে ইজিলি পাওয়া যাবে। সো আমরা জেনে নিলাম 8টা যুগ জানলাম, 8টা নাম জানলাম, 8টা নামের মধ্য থেকে 4টে ডাবল আছে সেটাও জানলাম, তবে ডাবল না জেনে রাখা ভালো, কিন্তু পারফেক্টটা জেনে নিলাম। এবার এখান থেকে আর একটা কোশ্চেন প্যাটার্ন হয় যা অনেক ক্যান্ডিডেটরা জানে না, অনেক বইতেও সেটা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কি জানলাম? একটা নাম, একটা ডিউরেশন, আর একটা আসে সেঞ্চুরি। কাকে কত সেঞ্চুরি বলা হয়? যেমন দেখেন এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, হ্যাঁ ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 19th সেঞ্চুরি। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, 38তম বিসিএস বা 37তম বিসিএস এর কোশ্চেন। ভিক্টোরিয়ান পিরিয়ড যে ড্যাশ সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, শেক্সপিয়ার কোন শতাব্দীর কবি, ইত্যাদি ইত্যাদি, জর্জ বার্নার্ড শো কোন শতাব্দীর কবি, অথবা রোমান্টিক পিরিয়ড কত সেঞ্চুরি, রেনেসান্স কত সেঞ্চুরি। তাহলে আমরা 3টে স্টেপ আবার খেয়াল করি, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ডিউরেশন, এবার ছোট্ট করে আমরা কি জানবো? সেঞ্চুরি। কাকে কত সেঞ্চুরি বলা হয়? এবার ছোট্ট করে একটু সেঞ্চুরিটা জেনে নেই। 3টে স্টেপ, তার মানে এই 3টে স্টেপ যদি আপনি ভালো করে জানেন, তাহলে সাহিত্যের দেখবেন অনেক কিছুই খুব ভালো করে জানবেন যে এই শতাব্দীর কবি, তার মানে এই যুগের। আর একটা জিনিস মনে রাখবেন, একজন কবির জন্ম মৃত্যু দেখে কখনোই কাউন্ট করবেন না সে এই যুগের। এটা কখনো হয় না। কেন হয় না? এর কারণ হচ্ছে সেই ব্যক্তি কি লিখেছে তার লেখার উপর ধ্যান ধারণ, আচার আচরণ এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অন্তর্ভুক্ত করা হয় সে কোন যুগের কবি। আর একটা এক্সাম্পল দেই, যেমন দেখেন বাংলাদেশের কবিদের কবিকে নির্মলানন্দ গুণ। তার মানে নির্মলানন্দ গুণের থেকে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর খারাপ লিখেছিল না।
নাও এট দ্য সিচুয়েশন টু থিঙ্কিং অল অফ হিউম্যান বিং, মানবতার জন্য সে বেশি পরিমাণ সাহিত্য রচনা করেছিল, এজন্য তাকে কবিদের কবি বলা হয়। ইংরেজ সাহিত্যে এডমান্ড স্পেন্সার। এজন্য একজন ব্যক্তি এক যুগে জন্মগ্রহণ করতেই পারে, তার সাহিত্যের কার অনুকরণ করেছিল, কাদের অনুকরণ এবং কাদের মতো লিখেছিল, কাদের ক্যাটাগরিতে ফেলানো হয়েছিল, ফিচার্স, এলিমেন্ট, বৈশিষ্ট্য বা সিফাত, গুণ, এর উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে ওই দলের অন্তর্ভুক্ত করা হয়। আর একটা এক্সাম্পল দিন, নিও ক্লাসিক্যাল, ৪র্থ নম্বর যুগে নিও ক্লাসিক্যালের 3টে পার্ট, এই ছোট্ট একটা পার্টে উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিল এবং সাহিত্য রচনা করেছিল। কিন্তু উইলিয়াম ব্লেককে রোমান্টিক যুগের কবি বলা হয়, কারণ তার লেখা রোমান্টিক যুগের কবিদের সাথে মিলে গিয়েছিল। এই জন্য জন্ম মৃত্যুকে কখনো সেঞ্চুরি, কখনো শতাব্দী, কখনো অন্য অন্তর্ভুক্ত করবেন না। ফার্স্ট অফ অল নাম জানলাম, ডিউরেশনাল। এবার একটু সেঞ্চুরি জানি, কাকে কত সেঞ্চুরি বলা হয়, মানে বোঝা যাচ্ছে নাকি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আই থিঙ্ক? হ্যাঁ, ওকে। এবার ছোট্ট করে আমরা একটু সেঞ্চুরিটা দেখি। অ্যাংলো সেকশনকে বলা হয় 4 থেকে 9 সেঞ্চুরি। 4 থেকে 9 তো বলা যায়, আবার ছোট্ট করে একটু স্ল্যাশ দেখে দেখি 4 থেকে 13ও বলা যায়। 4 থেকে 13ও বলা, তবে 4 থেকে 9 হচ্ছে পারফেক্ট। কেন পারফেক্ট, কেন দুটোই হলো আমরা জানবো। মিডল এজকে বলা হয় 14 সেঞ্চুরি, 14 সেঞ্চুরি। রেনেসান্স 3য় নম্বর, রেনেসান্সকে বলা হয় 15 and 16 সেঞ্চুরি। দেখেন এখানে কোশ্চেন আছে, শেক্সপিয়ার কোন শতাব্দীর কবি, 15 নাকি 16 নাকি দুটেই? অবশ্যই দুটেই, তবে 15কে বেশি রাইট মনে করা হয়, এবং 15কে বেশি রাইট মনে করা হয়। এর কারণ হচ্ছে 16কেও বেশি মনে করা হয়, 15কে, দুটিকেই বেশি মনে করা হয়। তবে 15 এর চেয়ে 16 আরো বেশি মনে করা হয়। কেন বেশি মনে করা হয়? সে 15 সেঞ্চুরিতে লিখেছিল, কিন্তু তার নাট্যমঞ্চে বেশি মঞ্চায়িত হলো 16 সেঞ্চুরি। এই জন্য শেক্সপিয়ার 15 and 16 দুটি হয়, তবে 16টে বেশি রাইট 15 এর চেয়ে। এর রেফারেন্স পাবেন 16 সেঞ্চুরি, এর রেফারেন্স পাবেন ওরাকল বইয়ের 30 নম্বর পেজের ডান পাশে লাস্টের শেষের সেন্টেন্সটা, অথবা দুর্মুর বইয়ের 43 নম্বর পেজের বাম পাশে 9 নম্বর সেন্টেন্সটায়। 16টাই বেশি রাইট, আর অনেক অনেক বলা যায়। নিও ক্লাসিক্যাল বলা হয়েছে 17 and 18, 17 and 18। রোমান্টিক হচ্ছে, খেয়াল করি দেখেন এখানে মানুষ ভুল করে, আর্লি 19 সেঞ্চুরি। ভিক্টোরিয়ান হচ্ছে শুধু 19 সেঞ্চুরি। মডার্ন কত আমরা জানি অবশ্যই 20, আর পোস্ট মডার্ন 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি। খেয়াল করি দেখেন 8টা পেলাম কিনা, 1 এটার অথবা এটা, তবে এটা পারফেক্ট, স্টার দিয়েছি। 1 2 3 4 5 6 7 8, যুগের ক্ষেত্রে 8টা নামের, অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নিওক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট। আবার খেয়াল করি এখানে যে বিষয়টা আপনাদের কনফিউশন তৈরি করে দেয়, এনডিসি। এনডিসি মানে কি? নাম আসলে ডিউরেশন আসে, নাম আসলে ডিউরেশন আসে, ডিউরেশন আসলে নাম আসে, এই দুটি সাধারণত আসে এবং ক্যান্ডিডেট দেয়। কিন্তু নাম আসলে কখনো যদি সেঞ্চুরি আসে পরীক্ষায়, তখন ক্যান্ডিডেটরা কনফিউশন হয়ে যায়। এই যে 19 সেঞ্চুরি, এটা ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা বিসিএস এর কোশ্চেন। এই যে 16 সেঞ্চুরি, 15 সেঞ্চুরি, এটা বিসিএস এর কোশ্চেন। এই যে 14 সেঞ্চুরি, এটা ব্যাংক অথবা ভার্সিটির অ্যাডমিশনের কোশ্চেন। তাহলে ছোট্ট করে একটু জেনে নেই, আমরা ছোট্ট করে আরেকটু জেনে নেই, জাস্ট মিনিট, আমরা ছোট্ট করে একটু জেনে নেই যে এখানে যে বিষয়টা আমরা লিখলাম সেই বিষয়টা হচ্ছে নাম জানলাম, ডিউরেশন জানলাম এবং সেঞ্চুরি জানলাম। তাহলে নাম আসলে ডিউরেশন, ডিউরেশন আসলে নাম, নাম আসলে কখনো কখনো কি বলা হয়, সেঞ্চুরি বলা হয়। এই 3টে পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন তৈরি করা হয়, হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। অ্যাংলো সেকশন বলা হলো 4 থেকে 9 সেঞ্চুরি, 4 থেকে 9 সেঞ্চুরি, মিডল এজ 14, রেনেসান্স 15 16 এবং নিও ক্লাসিক্যাল 17 18, রোমান্টিক আর্লি 19। এখানে একটু আমরা খেয়াল করি দেখি, রোমান্টিক হচ্ছে আর্লি 19 আর ভিক্টোরিয়ান হচ্ছে 90, মডার্ন 20, পোস্ট মডার্ন 21st সেঞ্চুরি। আমরা একটু মনোযোগ দিয়ে গল্প করি, এখানে অনেকগুলি কোশ্চেন আপনাদের হতে পারে, শোনার পরে আই থিঙ্ক বুঝতে পারবেন আর কোশ্চেন থাকবে না। সিম্পলি 3টে কোশ্চেন, নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম, নাম আসলে কখনো কখনো সেঞ্চুরি। এর মধ্যে থেকে একটা নোট, সেটা হচ্ছে সেঞ্চুরির সাথে সালের কোনো মিল নেই, সেঞ্চুরির সাথে সালের কোনো মিল নেই। সেটা পাবেন দুর্মুর বইয়ের 2 নম্বর পেজের বাম পাশে 9 নম্বর লাইনে। নাম, ডিউরেশন, সেঞ্চুরি দেওয়ার পর লেখা আছে নিচে বিশেষ দ্রষ্টব্য, শতাব্দীর সাথে সালের কোনো মিল নেই।
এবার ছোট্ট করে জানি কেন মিল নেই, কারণটা জানবো। হ্যাঁ, আপাতত মনে রাখি শতাব্দীর সাথে সালের কোনো মিল নেই, এটা শুধুমাত্র ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। অ্যাংলো সেকশন 4 থেকে 9, মিডল এজ 14, রেনেসান্স 15 16 এবং নেও ক্লাসিক্যাল 17 18, রোমান্টিক আর্লি 19, ভিক্টোরিয়ান 90, মডার্ন 20, পোস্ট মডার্ন 21st সেঞ্চুরি। এখানে ক্যান্ডিডেটরা ভুল করে, আর্লি 19 হলে অবশ্যই রোমান্টিক আর 19 হলে ভিক্টোরিয়ান। পড়ে যাবেন এটা, দিয়ে আসবেন এটা, দিয়ে আসবেন এটা, বাসায় এসে দেখবেন সুন্দর ভুল এটা। সিম্পলি আমরা জেনে নিলাম। এবার আরেকটু ডিপলি জানি, গল্প করি। দেখেন, অ্যাংলো সেকশন 4 থেকে 9 সেঞ্চুরি বলা হয়, দ্যাটস গুড। কিন্তু কেউ যদি বলে 4 থেকে 13 মানে 14-এর উপর, এটাও রাইট। কিন্তু এটা যদি রাইট কেউ বলে তাহলে এখানে দেখেন কি কি থাকে। এখানে 4 থেকে 10 থাকে, 11 থাকে, 12 থাকে, 13 থাকে। এই কয়টা সাল থাকে? 4টা সাল থাকে। কিন্তু মিডল এজ আমরা বলেছিলাম যে 1066 থেকে 1485 বা 1500 সাল। অ্যাংলো সেকশন 4 থেকে 9 এটি রাইট। কেউ যদি বলে 4 থেকে 13 এটাও রাইট। কিন্তু এই 13 দেখেন 10, 11, 12, 13, এই 13 যদি এখানে চলে আসে, 10 যদি এখানে চলে আসে, 11, 12 যদি চলে আসে, তাহলে সেটা কিসের মধ্যে পড়ে? মিডল এজ। এজন্য শতাব্দীর সাথে সালের কোনো সম্পর্ক নেই। আর দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এটা হাইড করা হয়েছে যাতে মানুষের মধ্যে কোনো কনফিউশন ওই সময় না হইতো। আপনি বললেন একটা আর যুক্তি দিলেন আর একটা, তখন ওই সময়ের মানুষগুলি খুব লজিক্যাল ছিল, যার পয়েন্ট অফ ভিউ থেকে 4 থেকে 13 পর্যন্ত হাইড করে 4 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা হয়েছে। 4 থেকে 9 অ্যাংলো সেকশন, মিডল এজ 14, বাকি ধারাবাহিকতা অনুসারে হয়েছে। এজন্য সেঞ্চুরির সাথে শতাব্দীর কোনো বা সালের কোনো মিল নেই। তাহলে সিম্পলি জানলাম নাম, ডিউরেশন, সেঞ্চুরি। এবার আরেকটু কনসেপ্ট জেনে নিন। ইংরেজি সাহিত্যের 8টি যুগ আছে। 8টি যুগের মধ্যে থেকে 2টি যুগ খুব ইম্পর্টেন্ট, একটা রেনেসান্স পিরিয়ড এবং একটা রোমান্টিক পিরিয়ড। এবং এই 8টি যুগের মধ্যে 3টি যুগের অর্থ জানলাম। এই 8টি যুগের মধ্যে থেকে 8টা নাম জানলাম, 8টা ডিউরেশন জানলাম, 8টা সেঞ্চুরি জানলাম। তবে এখানে আর্লি 19 হলে রোমান্টিক আর শুধু 19 হলে ভিক্টোরিয়ান। আর অ্যাংলো সেকশন 4 থেকে 9 তো বলা যায় এবং 4 থেকে 13ও বলা যায়। 13 বললে অ্যাংলো সেকশনের ডিউরেশনের পরে যে মিডল এজ আছে সেই মিডল এজের সাথে কনফিউশন হয়ে যায়। এজন্য যুক্তি দিলেন আর একটা, বললেন আর একটা, এজন্য কনফিউশন হওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে হাইড করা হয় এবং এটাকে শো করা হয়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম আসলে কখনো কখনো সেঞ্চুরি, তবে সেঞ্চুরির সাথে সালের কোনো সম্পর্ক নেই। এটা নর্মালি 100 বছর হলে একটা সেঞ্চুরি হিসেবে কাউন্ট করা হয়। তার রেফারেন্স পাবেন দুর্মুর বইয়ের 2 নম্বর পেজের বাম পাশে 9 নম্বর লাইনে। নাম, ডিউরেশন, সেঞ্চুরি লেখার পর ব্র্যাকেটে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, শতাব্দীর সাথে সালের কোনো সম্পর্ক নেই। দুর্মুর বইয়ের কথা বললাম এজন্য, সেটা আমার লেখা, আর অন্যান্য বইও দেখতে পারেন। রেনেসান্স পিরিয়ড এত সাল থেকে এত, টোটালি 15 সেঞ্চুরি কিভাবে হলো? হ্যাঁ, 7 হওয়ার কথা। শতাব্দীর সাথে সালের কোনো মিল নেই, শতাব্দীর সাথে সালের কোনো মিল নেই, এজন্য 15 সেঞ্চুরি হয়েছে। যদি আমরা মিডল এজ জানি, মিডল এজ হলো 14 সেঞ্চুরি। 14 সেঞ্চুরি হওয়ার পরে যা কিছু হয়েছিল, এই মিডল এজের 3টে পার্ট, অ্যাংলো নরমান, জেওফিস সসার, ডার্ক এজ বা ব্যারেনে। এই ডার্ক এজ বা ব্যারেনেজে রেপ, মার্ডার, অ্যাকশন হতো। এরপর রেনেসান্স যখন আস্তে আস্তে ভেঙে ভেঙে তৈরি করলো, তখন 15 সেঞ্চুরিতে এর কার্যক্রম হলো। দু একটা বইতে পেতে পারেন যে রেনেসান্স আরম্ভ হয়েছিল 1500 সালে, এটাই রাইট। আরও দু একটা বইতে পেতে পারেন রেনেসান্স আরম্ভ হলো 1452 সাল থেকে অথবা 1456 সাল থেকে। তার মানে মিডল এজের কিছুটা কার্যক্রম আছে রেনেসান্সকে তৈরি করার জন্য। আর রেনেসান্স এমন একটা পিরিয়ড যে ভেঙে ভেঙে যখন তৈরি করলো, তখন তার অপর নাম হলো দি আর্লি মডার্ন পিরিয়ড। রি মিনস এগেন, নাসান্স মিনস বার্থ। সুতরাং রেনেসান্স মিনস রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ অথবা রিজেনারেশন। যখন ভেঙে ভেঙে রেনেসান্সকে তৈরি করলো, তখন তার অপর নাম হলো আর্লি মডার্ন পিরিয়ড। আর যখন আর্লি মডার্ন পিরিয়ড হলো, তখন এখানে শিল্প, প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা সবকিছু নতুনের পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি হলো। আর নতুনের পয়েন্ট অফ ভিউ থেকে যখনই তৈরি হলো, তখন 15 সেঞ্চুরিকে এটা কাউন্ট করা হলো। আই থিঙ্ক বুঝতে পারছেন? হ্যাঁ, মিঠুন রায়, আই থিঙ্ক বুঝতে পারছেন। সেঞ্চুরির সাথে শতাব্দীর বা সালের কোনো সম্পর্ক নেই। সেঞ্চুরি 100 বছর হলে একটা সেঞ্চুরি হয়। আর সেঞ্চুরি তার পূর্বে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল মুভমেন্ট, রেপ, মার্ডার, অ্যাকশন, ওয়ারের উপর ভিত্তি করে সেঞ্চুরিটা কাউন্ট করা হয়েছিল। এই জন্য রেনেসান্স সবসময় 15 and 16 সেঞ্চুরি হয়।
তাহলে আমরা এখানে নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম। এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। একজন একটু কমেন্ট করে লেখেন তো ক্লিয়ার কি না এই পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করলাম। বেসিক জিনিস আমরা জেনে এসেছি, আর এইবার যেটা বিষয়টা আমরা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি আপনি জানেন, এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা জানলে ইংরেজি সাহিত্য সম্পর্কে আপনি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এরপর কতটুকু পড়বেন, কি পড়বেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার দেখি ছোট্ট করে আরেকটা বিষয়। আমরা জানি ইংরেজি সাহিত্যের কতগুলি যুগ আছে, 8টি যুগ আছে। এখান থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন। হ্যাঁ, গল্প করি, একটু মনোযোগ দিয়ে শুনি, শুধু মনোযোগ দিয়ে শুনবো। অ্যাংলো সেকশন, মিডল এজ, রেনেসান্স, নেও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কয়টা যুগ লিখলাম? 8টা। এবার খেয়াল করি, দেখেন এই 8টি যুগের মধ্যে থেকে 3টি যুগের শাখা প্রশাখা নেই, আর 5টি যুগের শাখা প্রশাখা আছে। এই 3টি যুগের শাখা প্রশাখা নেই, সেটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, এর কোনো শাখা প্রশাখা কিন্তু নেই। রোমান্টিক পিরিয়ড, এর কোনো শাখা প্রশাখা নেই। পোস্ট মডার্ন পিরিয়ড, এর কোনো শাখা প্রশাখা নেই। এই বিষয়টা আপনি নোট করে নিতে পারেন, অথবা এই বিষয়টা গুড, থ্যাংক ইউ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, ক্লিয়ার বলেছেন। দেখেন একটা কি বিষয় খেয়াল করি, ইংরেজি সাহিত্যের 8টি যুগ, এই 8টি যুগের মধ্যে থেকে সিম্পলি 3টি যুগের কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু মানে সিঙ্গেল আপনাদের মতো। আর এই যে শাখা প্রশাখা আছে মানে আমাদের মতো ফ্যামিলি। যাই হোক, ইংরেজি সাহিত্যের 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই, আর 5টির শাখা প্রশাখা আছে। কি কি আছে একটু পরেই জানছি। এরপরে বলা হচ্ছে এই 8টি যুগের মধ্যে থেকে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। তাহলে দেখেন একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে অপর নাম কি। হ্যাঁ, যেমন রেনেসান্সের ছোট্ট একটা পার্ট, এবং রেনেসান্সের ছোট্ট পার্টের একটা নাম এলিজাবেথ। এলিজাবেথের অপর নাম কি? তাহলে মেজর পার্ট আগে জানি, তারপর শাখা প্রশাখা। এখানে সিম্পলি জানলাম 8টা যুগ আছে, 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই, 5টির শাখা প্রশাখা আছে। কি আছে একটু পরেই জানবো। এরপর 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। কি 4টি আছে আর কি 4টি নেই সেটা একটু পরেই জানবো। এবার আমরা প্রথমটা দেখি যে 3টি যুগের কোনো শাখা প্রশাখা নেই, অ্যাংলো সেকশন পিরিয়ড এবং বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। বাকি 5টি যুগের শাখা প্রশাখা আছে। ছোট্ট করে একটু জেনে নেই। মিডল এজ 3টা, রেনেসান্স কোনো কোনো বইতে 5টাও পেতে পারেন, কোনো কোনো বইতে 7টাও পেতে পারেন, কোনো কোনো বইতে 4টাও পেতে পারেন, তবে 4টে হচ্ছে পারফেক্ট। এখানে 7টাও আছে, 5টাও আছে, 4টাও আছে, তার মানে 4টে পারফেক্ট। আর একটু গল্প করব একটু পর, প্রথমে একটু শুনি। নেও ক্লাসিক্যাল 3টা, ভিক্টোরিয়ান 2টা, মডার্ন 2টা। এবার যদি আমরা টোটাল কাউন্ট করি যুগগুলি কত, তাহলে দেখেন এ হচ্ছে মেজর কয়টা? 8টা, এর সাথে 3টে 8, 9, 10, 11। এখানে 4টে রাইট, 11, 12, 13, 14, 15। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে ইংরেজি সাহিত্যের টোটাল কয়টা যুগ পেলাম? মেজর, ছোট, বড়, শাখা প্রশাখা দিয়ে কয়টা যুগ পেলাম? 22টা। এই 22টা যুগের মধ্যে থেকে অবশ্যই আপনি একটা বা দুটো কোশ্চেন কমন পাবেন, হয় মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। এবার খেয়াল করি, মেজর পার্টটা আসলে সবাই পারে, কিন্তু এই শাখা প্রশাখা যদি কখনো আসে তাহলে কনফিউশন তৈরি হয়ে যায় প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে। আর রিসেন্টলি মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে আর আমাদের জন্য কনফিউশন বাড়ে। এখানে 5টাও বলা হয়, 7টাও বলা হয়, 4টাও বলা হয়, তবে 4টাই হচ্ছে রাইট। 7টা যদি হয় এরকম প্রিপারেশন ফর রেনেসান্স, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, শেক্সপিয়ার, পিউরিটান। এবং 7টা পাবেন আপনি জর্জ MP3-র 6 নম্বর পেজের ডান পাশে প্রথম দিকেই। আর 5টা পাবেন, সেটা হচ্ছে শরীফ ভাইয়ের বই হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার 17 নম্বর পেজে, অথবা শাকিল ভাইয়ের বই পেজে পাবেন, অথবা বলা হচ্ছে 4টে যে আছে এই 4টা অধিকাংশ বাংলাদেশের যত লিটারেচার বই আছে সবগুলিতে পাবেন। সেটা ওরাকাল হোক, মেরাকাল হোক, অথবা কি বলে দুর্মুর বইয়ের 30 নম্বর পেজে হোক, বা আদার সকল ক্ষেত্রে 4টে রাইট। এই 4টে হচ্ছে EGCC, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ। এই 4টে পার্ট হচ্ছে মেইন পার্ট। তাহলে এটা 4টে।
নিও ক্লাসিক্যাল 3টা, ভিক্টোরিয়ান 2টা, মডার্ন। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই কোশ্চেনটা কখনোই হয়নি, হবে না, হওয়ার সম্ভাবনা নেই যে মিডল এজ কয়টা, রেনেসান্স কয়টা, নিও ক্লাসিক কয়টা, ভিক্টোরিয়ান কয়টা এবং মডার্ন কয়টা, এটা কখনো হয় না। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম আসলে কখনো কখনো সেঞ্চুরি, হয় মেজর পার্ট না হয় শাখা প্রশাখা। তাহলে সিম্পলি জেনে নিলাম 8টি যুগ আছে, আমরা গল্প করছি 8টি যুগ আছে, 8টি যুগের মধ্যে 3টির শাখা প্রশাখা নেই, অ্যাংলো সেকশন পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড 1 নম্বর, 5 নম্বর, 8 নম্বর। বাকি 5টার শাখা প্রশাখা আছে, মিডল এজ 3টা, রেনেসান্স 4টা, নিও ক্লাসিক্যাল 3টা, ভিক্টোরিয়ান 2টা, মডার্ন 2টা। এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। এখন দেখি কোন 4টির অপর নাম আছে আর কোন 4টির অপর নাম নেই। গুড। এখন দেখি এই 8টি যুগের মধ্যে কোন 4টির অপর নাম আছে আর কোন 4টির অপর নাম নেই। দেখেন, অ্যাংলো সেকশন পিরিয়ড এর অপর নাম আছে, রেনেসান্স পিরিয়ড অপর নাম আছে এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ড এর অপর নাম আছে, রোমান্টিক পিরিয়ড এর অপর নাম আছে। তাহলে কয়টা পেলাম অপর নাম? 4টা। বাকি 4টার কি অপর নাম নেই? সেটা মিডল ইংলিশ পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই 8টি যুগের মধ্যে 3টি যুগের শাখা প্রশাখা নেই, 5টির শাখা প্রশাখা আছে এবং এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। যে 4টির অপর নাম আছে সেটা অ্যাংলো সেকশন পিরিয়ড। দেখেন, অ্যাংলো সেকশন পিরিয়ড অনেকেই পড়ে এসেছেন, অ্যাংলো সেকশন পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, দি ডাউন অফ ইংলিশ লিটারেচার, ইংরেজ সাহিত্যের উষাকাল, প্রাচীনকাল, আদিকাল, প্রথমকাল, সূচনাকাল, অনেক কিছুই বলা যায়, নো নিড। রেনেসান্সের অপর নাম অনেকেই জানে না, নিও ক্লাসিক্যাল সবাই জানে, রোমান্টিকও সবাই জানে, আমরা সবগুলি জানবো। তাহলে 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে আর 4টির অপর নাম নেই। যেগুলি নেই সেগুলি লাস্টের 3টা, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন আর দ্বিতীয় হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার আরেকটু গল্প করি, যেখান থেকে এই যে মার্ক, একটা বা দুটো মার্ক কোশ্চেন তৈরি করা হয়েছিল বিসিএস এ। দেখেন, এখানে কয়টি যুগ লিখলাম আমরা? 8টি যুগ। এই 8টি যুগের মধ্যে থেকে সিম্পলি দুটো কোশ্চেন করি। একটা কোশ্চেন সবাই ভালো অ্যান্সার দেয় এবং সেটা রাইট, আর একটা কোশ্চেন সবার মধ্যে কনফিউশন তৈরি করে দেয়। যদি কোশ্চেনটা এরকম হয় যে ইংরেজ সাহিত্যের প্রথম যুগ কোনটি, কোনটি হবে? হতে পারে অ্যাংলো সেকশন, বা বলা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, বা বলা হচ্ছে দি অ্যানসেন্ট ইংলিশ পিরিয়ড, ওল্ড, ইত্যাদি ইত্যাদি বলা যায়। এটা কিন্তু সবাই জানে যে ইংরেজ সাহিত্যের ফার্স্ট এজ কোনটি। একই রকম যদি বলা হয় ইংরেজ সাহিত্যের লাস্ট এজ কোনটি, লাস্ট কি আবার লাস্ট এজ এজও বলা যায়, লাস্ট বা লাস্ট এজ কোনটি, ইংরেজ সাহিত্যের লাস্ট বা লাস্ট এজ কোনটি? বলেন তো ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি? অনেকে বলবে মডার্ন পিরিয়ড, আবার অনেকে বলবে পোস্ট মডার্ন পিরিয়ড। নর্মালি এটাই বলে। সিম্পলি দুটো কোশ্চেন, একটা হচ্ছে ইংরেজ সাহিত্যের প্রথম যুগ কোনটি, একটা হচ্ছে ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি। ইংরেজ সাহিত্যের প্রথম যুগ হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, এটা সবাই জানে এবং সব ক্যান্ডিডেট অ্যান্সার দেয়, এটা খুব ভালো। এবং যদি বলা হয় লাস্ট এজ বা লাস্ট এজ কোনটি, ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি, এটা যদি বলা হয় তাহলে দেখবেন অনেকে কনফিউশন হয়। অনেকে দেয় মডার্ন পিরিয়ড, অনেকে দেয় পোস্ট মডার্ন পিরিয়ড। আমরা একটু গল্প করি। মডার্ন পিরিয়ডও ভুল এবং পোস্ট মডার্ন পিরিয়ডও ভুল। ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি সেটা আমরা জানব। পোস্ট মডার্ন ভুল এজন্য, পোস্ট মডার্ন স্টিল নাও চলছে, ঘটছে হটে, যেটা চলছে সেটাকে কি আপনি লিমিট করতে পারবেন? না। তাহলে আনলিমিটেড, তাহলে সেটা শেষ হলো কিভাবে? তার মানে পোস্ট মডার্ন পিরিয়ডটা শেষ না। মডার্ন পিরিয়ড কি শেষ? হ্যাঁ, বলা যায় কখনো কখনো, কিন্তু মডার্ন পিরিয়ডের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট ছিল। এবার একটু আমরা এখানে ছোট্ট করে জেনে নিই। দেখেন, ইংরেজ সাহিত্যের প্রথম যুগ অ্যাংলো সেকশন পিরিয়ড এবং ইংরেজ সাহিত্যের শেষের যুগ কোনটি, এ নিয়ে কনফিউশন হয় এবং এখান থেকে বিসিএস এর কোশ্চেনটা লাস্ট বার করা হয়েছিল। তাহলে ছোট্ট করে আমরা ইংরেজ সাহিত্যের একটু গল্প করি। মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ডের 2টা পার্ট। মডার্ন পিরিয়ডে বলা হয় 1901 থেকে 1936 বা 1939 পারফেক্ট। মডার্ন পিরিয়ডের 2টা পার্ট, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, সংক্ষেপে লিখলাম, একটা হচ্ছে জর্জ, GEORGIAN, জর্জিয়ান পিরিয়ড। এই এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা 1901 থেকে বলা হয় 1910, আর জর্জিয়ান পিরিয়ডটা 1910 থেকে বলা হয় 1936, দু একটা সময় বলা হয়েছে, তবে 39 পারফেক্ট। এই জর্জিয়ান পিরিয়ডটা বলা হয় ইংরেজ সাহিত্যের লাস্ট এজ। এবার খেয়াল করি পোস্ট মডার্ন পিরিয়ড।
এই পোস্ট মডার্ন পিরিয়ড স্টিল নাও চলছে, ঘটছে, হচ্ছে, এজন্য কিন্তু এটা ইংরেজি সাহিত্যের শেষের যুগ হয়নি। তার মানে কি মডার্ন পিরিয়ড, হ্যাঁ মডার্ন পিরিয়ড কখনো কখনো কি কখনো কখনো মডার্ন পিরিয়ডের ডিউরেশন 1901 থেকে 1939, এটাই রাইট। 36 এখানে পারফেক্ট না, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এজন্য দুটো পার্ট, একটা এডওয়ার্ডেন পিরিয়ড, একটা বলা হয় জর্জিয়ান, GEORGIAN 1901 থেকে 1939, এখানেও 36 একটা বইতে বলা হয়েছে। এবার খেয়াল করি, মেজর পার্ট আসলে সবাই পারে, শাখা প্রশাখা আসলে আমাদের জন্য কনফিউশন হয়ে যায়। এই জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939, যেটা ইংরেজি সাহিত্যের লাস্ট বা লাস্টেজ এজ। এখন জর্জিয়ান পিরিয়ড আছে, মডার্ন পিরিয়ড আসে, অবশ্যই জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ডটা নেই, তখন কখনো কখনো বলা যেতে পারে সাহিত্যের শেষের যুগ হচ্ছে মডার্ন পিরিয়ড। তাহলে অবশ্যই প্রথম যুগ বলা হয় অ্যাংলো সেকশন পিরিয়ড এবং শেষের যুগ বলা হয় অবশ্যই জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939, জর্জিয়ান পিরিয়ড না থাকলে কখনো কখনো বলা হয় সেটা মডার্ন পিরিয়ড। তবে পোস্ট মডার্ন পিরিয়ড ইংরেজি সাহিত্যের কখনোই শেষের যুগ হবে না। কোশ্চেনটা যদি এরকম হয়, খেয়াল করি, কোশ্চেনটা যদি এরকম হয় একটু খেয়াল করি, হ্যাঁ আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ না বোঝার কিছুই নেই। লাস্ট এজ কোনটি? অ্যাংলো সেকশন, মিডল এজ, নেও ক্লাসিক্যাল, মডার্ন পিরিয়ড। বলেন তো শেষের যুগ কোনটি? অ্যাংলো সেকশন, মিডল এজ, নেও ক্লাসিক্যাল এবং মডার্ন পিরিয়ড। তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হবে? মডার্ন পিরিয়ড। আরেকটা কোশ্চেন একই রকম, লাস্ট এজ কোনটি? মিডল এজ, রেনেসান্স, নেও ক্লাসিক্যাল অথবা জর্জিয়ান পিরিয়ড। তাহলে অবশ্যই কি হবে? জর্জিয়ান পিরিয়ড। এই কোশ্চেনটাই যদি এরকম বলা হয়, আরেকটা কোশ্চেন করি আমরা, লাস্ট এজ কোনটি? মিডল ইংলিশ পিরিয়ড, মডার্ন পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড এবং বলা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড এবং জর্জিয়ান পিরিয়ড দুটোই আছে, তাহলে অবশ্যই কি দেব? জর্জিয়ান পিরিয়ড, শেষের যুগ। এই কোশ্চেনটা আবার করি, লাস্ট এজ কোনটি? অ্যাংলো সেকশন পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে শেষের যুগ কোনটি? দেখেন কোশ্চেন প্যাটার্নে এটা বলে দিচ্ছে এখানকার মধ্যে থেকে এটা শেষের যুগ, এই কোশ্চেন প্যাটার্নে বলে দিচ্ছে এটা। কোশ্চেন প্যাটার্নটার উপর কখনো কখনো এমসিকিউ নির্ভর করে। আবারও খেয়াল করি, শেষের যুগ মডার্ন পিরিয়ড বলা যায় যদি জর্জিয়ান পিরিয়ড না থাকে। শেষের যুগ জর্জিয়ান পিরিয়ড, এটাই পারফেক্ট। জর্জিয়ান পিরিয়ড না থাকলে মডার্ন পিরিয়ড, দুটোই আছে তবুও জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ড নেই তখন মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন কখনোই হবে না। যদি এরকম কোশ্চেন করা হয় যে লাস্ট এজ কোনটি? অ্যাংলো সেকশন, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, ভিক্টোরিয়ান পিরিয়ড, তাহলে অবশ্যই ভিক্টোরিয়ান পিরিয়ড শেষের যুগ, এই সিকোয়েন্স অনুসারে। তাহলে আমরা যতটুকু জানলাম সেটা হচ্ছে ইংলিশের দুইটা পার্ট, একটা গ্রামার, একটা লিটারেচার। গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 15, এই 35 মার্ক ফর বিসিএস এর জন্য। আমরা 8টি যুগ জানলাম, 8টি যুগের মধ্যে 2টি যুগ ইম্পর্টেন্ট সেটা জানলাম এবং 3টি যুগের অর্থ জানলাম। 8টি যুগের নাম, ডিউরেশন, সেঞ্চুরি জানলাম এবং এই 8টি যুগের মধ্য থেকে আমরা জানলাম যে 3টি যুগের শাখা প্রশাখা নেই, 5টি যুগের শাখা প্রশাখা আছে, 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। এবং বলা হচ্ছে প্রথম যুগ অ্যাংলো সেকশন পিরিয়ড এবং শেষের যুগ খুঁজতে গিয়ে একটু মডার্ন পিরিয়ড সম্পর্কে জানলাম, তার দুইটা পার্ট জানলাম, এডওয়ার্ডিয়ান, জর্জিয়ান। এডওয়ার্ডিয়ান 1901 থেকে 1910, জর্জিয়ান 1910 থেকে 1939 এবং জর্জিয়ান পিরিয়ড ইংরেজি সাহিত্যের সবচেয়ে লাস্ট এজ। এরপরে নেক্সট আর একটা ফ্রি ক্লাস দেব, কোনো একটা যুগ আলোচনা করবে এবং সেই যুগের কি কি বিখ্যাত ব্যক্তি একটা বেসিক ধারণা দিলাম। আরও আলোচনা করতাম কিন্তু 8:30টায় ক্লাস আছে, হ্যাঁ প্রাইভেট গ্রুপে ক্লাস আছে, সেখানে আমরা রেনেসান্স পিরিয়ড আলোচনা করব। সো যারা ইংরেজি সাহিত্য প্রাইভেট পড়তে চান তারা গ্রুপে অ্যাড হতে পারেন। পুরো গ্রামার এবং লিটারেচার, গ্রামার প্লাস লিটারেচার, গ্রামার প্লাস লিটারেচার, তার মানে 20 এবং বলা হচ্ছে 50, হচ্ছে 35 মার্ক। এই 35 মার্ক কীভাবে পাবেন সেটা 1000 টাকার বিনিময়ে আমরা আপনাকে এই কোর্স প্রাইভেট ব্যাচে আলোচনা করব। একটু পার্সোনালি কথা বললাম, যাই হোক গ্রামার এবং লিটারেচার ফুল কোর্স 20, 50, 35 1000 টাকায়। আমরা যতটুকু আলোচনা করলাম এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস ছিল, নেক্সট আরও ফ্রি ক্লাস পাবেন। এই হচ্ছে আমাদের আজকের সিচুয়েশন যে আমরা একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম। মূলত আমি নর্মালি এর আগেও ফ্রি ক্লাস অনেকবার নিয়েছি, এটা আপনাদের সুবিধার্থের জন্য, ভালোর জন্য এবং এটা সেভ করে রাখতে পারবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্প হবে। আর সাহিত্যের যে কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলবেন। এখানে আমরা বলছি গ্রামার এবং লিটারেচার 20, 50, 35 1000 টাকা। এটা যদি কেউ নাও পারেন তাহলে ইনবক্সে নক করবেন, হ্যাঁ
মেইন কথা হচ্ছে আপনাকে সিরিয়াস হতে হবে, ভালো জবের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অর্থ বলো বিদ্যা বলো পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আস্ক হিমসেলফ, নিজেকে কোশ্চেন করেন, দেন ইউ উইল গেট অ্যান্সার এভরিথিং। আপনি জবের জন্য কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, কি করছেন, প্রত্যেকটা টিচারের সাথে সবসময় হচ্ছে কমিউনিকেশন করবেন, তারা আপনার জন্য অবশ্যই ভালো কিছু দিক নির্দেশনা দিবে, তারা কোনো আপনার কাছ থেকে বেনিফিট না নিয়েই দিবে। প্রকৃতি কখনো বেনিফিট নেয় না, মা বাবাও কখনো বেনিফিট নেয় না, বইও কখনো বেনিফিট নেয় না। অনেক শিক্ষক আছে যারা নিঃশর্তভাবে আপনাদের পাশে এসে দাঁড়াবে। সো আপনারা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর ইংরেজি সাহিত্যে যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জারে যে কোনো সময় আমাকে নক করতে পারবেন, সেটা আমার স্টুডেন্টও হতে পারে, আদার্স কেউ হতে পারে। এনি কাইন্ডস অফ প্রবলেম অফ ইন ইংলিশ লিটারেচার অর নট অনলি লিটারেচার বাট অলসো গ্রামার, ইউ জাস্ট নক মি, আই উইল গিভ ইউ অ্যান্সার অফ দিস কোশ্চেন। শুধু ইংলিশ না, যে কোনো বিষয় হোক না কেন জানা থাকলে অবশ্যই অ্যান্সার দেবো, তবে ইংলিশে হলে আমার জন্য একটু ভালো হয়, লিটারেচার হলে আরও ভালো হয়। সো ইন্নাল্লাহু মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। আপনাদের ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আস্তে আস্তে চেষ্টা করেন, দেখবেন যে ভালো কিছু হবে। সবাই বলে পড়ো পড়ো পড়ো, কিন্তু কেউ বলে না কোন টপিকটা পড়ব। এজন্য নিজেকে আস্তে আস্তে নিজেই গুছিয়ে নিন, কারো উপর ডিপেন্ড না হয়ে নিজেই হচ্ছে ওন ডিপেন্ডেন্ট হয়ে যান, সেটা আপনার জন্য ভালো হবে। খুব দরকার হলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের অনুসরণ করেন, যারা সফল হয়েছে তাদের অনুসরণ করেন। যারা আপনাকে দেখতে পায় না, যারা আপনাকে অবহেলা করে, তাদেরকে স্ক্রিপ্ট করেন, মুভ করেন, স্টেপ বাই স্টেপ মুভ করেন। একবারে মুভ করলে সেটা নেগেটিভ প্রভাব পড়তে পারে বা খারাপ লাগতে পারে। যারা আপনার ভালো চায় না তাদেরকে স্টেপ বাই স্টেপ মুভ করে দেন, যারা আপনার ভালো চায় তাদেরকে আস্তে আস্তে ভালো লাগান এবং তাদেরকে পরামর্শ নেন। সো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আর প্রাইভেট গ্রুপে 8:30টায় মেবি ক্লাস আছে, অনেকেই হয়তো ঢুকতে পারবেন না, এই জন্য নাথিং টু সে, বলার কিছুই নেই। স্যামুয়েল বেকেট বলেছিল নাথিং টু ডান, মানে করার কিছুই নেই। হ্যাঁ, স্যামুয়েল বেকেট ওয়েটিং ফর গডট, বিখ্যাত একটা গ্রন্থ, এই জন্য সে 1969 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। স্যামুয়েল বেকেটের গ্রন্থ ওয়েটিং ফর গডট মাস্টার্সে পড়ানো হয় এবং এটা পোস্ট মডার্ন পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। সো ভালো থাকবেন, পাশে আছি সবসময় আপনাদের। লিটারেচার নিয়ে বা ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হলে বলবেন আমাকে, আমি নিঃসন্দেহে আপনাকে হেল্প করব। সো আবারও ধন্যবাদ দিয়ে সবাইকে শুভকামনা বলে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, নিরন্তর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের তানভীর এগেন ওয়েলকাম ব্যাক। আর একটু এসেছি যে আমাদের হচ্ছে তানভীর স্যার এসেছে, ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন রায় রেখেছে যে লিটারি টার্ম, হ্যাঁ লিটারি টার্মসের উপর একটা আপনাদের ফ্রি ক্লাস নেব। মুজাহিদ ভাই ধন্যবাদ, খুলনা থেকে যারা দেখছে সবাইকে ধন্যবাদ। শুধু খুলনা না, যারা যে জায়গা থেকে দেখছে সবাইকেই ধন্যবাদ। হ্যাঁ, স্পেসিফিকলি খুলনা একটু ভালো লাগে। খায়রুল ভাই সবার ধন্যবাদ, আল মামুন ধন্যবাদ, সবাইকেই অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ লিখেছে আহসান হাবিব, বাংলা একটা বিখ্যাত গ্রন্থ। সো ভালো থাকবেন, হ্যাঁ, শুভকামনা, আল্লাহ হাফেজ।